ট্রাম্পের শুল্ক আরোপে টালমাটাল বিশ্ব অর্থনীতি, বিদেশি ক্রেতার চাপ সামলাতে রফতানিকারকদের সতর্ক থাকার পরামর্শ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। ইউনূস মোদি বৈঠকে ঢাকা দিল্লির সম্পর্কে নতুন অধ্যায় শুরুর আশা। আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত, মত সাবেক রাষ্ট্রদূতের। রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুপক্ষীয় আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। দ্রুত সমাধান চান আশ্রিতরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ, লঞ্চ ট্রেন বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপে টালমাটাল বিশ্ব অর্থনীতি। 2 দিনে 5 লাখ কোটি ডলারের মূলধন হারিয়েছে মার্কিন শেয়ার বাজার। করোনার পর প্রথমবার 3টি প্রধান সূচকে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন দেখেছে। 2021 সালের পর প্রথমবার সর্বনিম্ন জ্বালানি তেলের দাম। বিনিয়োগকারীদের সংখ্যা ট্রাম্পের নীতি বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় দেশটির পুঁজিবাজারে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। করোনা মহামারীর পরে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস নামে নতুন শুল্ক হার ঘোষণার পরদিন 3 এপ্রিল। পতনের ধারা অব্যাহত ছিল শুক্রবারও। দুদিনে দেশটির শেয়ার বাজার 5 লাখ কোটি ডলার বাজার মূলধন হারিয়েছে। অথচ 2022 সালের মার্চে করোনার সময় 2 দিনের পরিমাণ ছিল 3,30,000 কোটি ডলার। উদ্বেগে বাজার ছেড়ে যাচ্ছেন অনেক বিনিয়োগকারী। এতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন হওয়া ন্যাসড্যাকের সূচক পড়েছে প্রায় 23 পয়েন্ট। এদিকে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 2231 পয়েন্ট বা 5.5% কমে 38,314.86 পয়েন্টে দাঁড়িয়েছে। S&P 500 সূচক প্রায় 6% কমে হয়েছে 5,074.8 পয়েন্টে। আর ন্যাসড্যাক কম্পোজিট 982.82 পয়েন্ট বা 5.82% কমে হয়েছে 15,587.79 পয়েন্ট। এদিকে প্যান ইউরোপীয় STOXX সূচক 5.1% পড়েছে, যা করোনাকালীন দৈনিক পতনের চেয়ে বেশি। চীনের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ার দামও পড়েছে। এর মধ্যে অ্যাপলের শেয়ার দর 7.3% পড়েছে। এদিকে চিপ মেকার্স ইন্ডেক্স পড়েছে 7.6%। পাশাপাশি মন্দার সংখ্যায় বিশ্বব্যাপী ব্যাংকগুলো, কমেছে জ্বালানির দামও। উচ্চ শুল্ক হারের প্রভাব নিয়ে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরেমি পাওয়েল বলেন, এই নীতির ফলে উচ্চ মূল্যস্ফীতি এবং ধীর প্রবৃদ্ধির ঝুঁকি বেড়েছে। তার এমন মন্তব্যে বাড়তে শুরু করেছে মার্কিন ডলারের মান। এদিকে মার্কিন পণ্যের উপর চীনের পাল্টা 34% অতিরিক্ত শুল্ক আরোপ পরিস্থিতি আরও জটিল করেছে। বিনিয়োগকারীদের আশঙ্কা ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ট্রাম্পের খাপাটে শুল্ক আরোপের প্রভাব রফতানিকারক দেশে কতটা পড়বে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। ক্রেতা প্রতিষ্ঠান বাড়তি খরচ উৎপাদকের কাঁধে চাপানোর চেষ্টা করতে পারে বলে শঙ্কা তাদের। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে সুবিধা না দিয়ে উল্টো শুল্কের চাপে ফেলাকে অন্যায্য বলছেন বিশেষজ্ঞরা। এদিকে মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে সন্ধ্যায় উপদেষ্টা ও বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর যে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাতে রপ্তানিকারক দেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেই হিসাব মেলাতে সময় লাগলেও ভোক্তা হিসেবে দিন শেষে এর পুরো চাপ বহন করার কথা মার্কিন নাগরিকদেরই। তবে তাদের স্বস্তি দিতে ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দাম কমিয়ে দিয়ে ক্রয়াদেশ দেওয়ার চেষ্টা করতে পারে বলে সতর্ক করছেন ব্যবসায়ী নেতারা। বায়াররা হয়তো এখন তারা ওই দেশের কাস্টমার, বায়াররা হয়তো এখন ভাববে কি হয় কি দাঁড়ায় একটু আমরা দেখি। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে প্রাথমিক ইমিডিয়েট যে প্রেসারটা আমাদের উপরে আসবে সেটা হচ্ছে এই প্রাইস প্রেসার। এই অবস্থায় উদ্যোক্তারা যেন কম দামে ক্রয়াদেশ না নেয়, আবার ক্রয়াদেশও হাতছাড়া না হয় তা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানিকারকরা। এখন এইটার ফল কোন দিকে যাবে এটা একটু সময় না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। সরকারেরও একটা পলিসি নেওয়া দরকার, যদি শেষ পর্যন্ত রপ্তানিকারকরা এই নেগোসিয়েশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সরকার কিভাবে তাদেরকে এই সময়ে
একটা সাপোর্ট দিতে পারে। স্বল্পোন্নত দেশ হিসেবে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সুবিধা পাওয়ার কথা থাকলেও নানা শর্তে বঞ্চিত করছে মার্কিন প্রশাসন। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক চুক্তি করার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি তাহলে বাংলাদেশের উপরে যেটা চাপানো হয়েছে এটা খুবই অন্যায্য হয়েছে। এখন আমাদেরকে একটা হয়তো সুযোগ আছে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করার। বাংলাদেশ থেকে মার্কিন বাজারে পোশাক আমদানিতে নতুন করে ট্রাম্পের আরোপ করা ৩৭% সহ মোট 52% শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচন হলো বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে কোনো একক রাজনৈতিক দলের কারণে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এদিকে সাবেক এক রাষ্ট্রদূত বলছেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত। আরও জানাচ্ছেন মনির হোসাইন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হতে থাকে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তোলে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপি বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করছে। এতে সম্পর্কের তিক্ততা কমবে বলে মনে করছেন দলটির নেতারা। বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু একটি রাজনৈতিক দলের উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এই বৈঠক ভারত বাংলাদেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করেছে। এতে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলেও মত বিশ্লেষকদের। শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি ভারতের কিংবা একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের তার উপরে বেস করে এই বড় দুটো দেশের মধ্যে আসলে সম্পর্ক থেমে থাকতে পারে না। বৈঠক হলো, এটাই একটা সাফল্য। আমরা ভালো সম্পর্ক চাই। ইন্ডিয়াও এখন বসছে, আমি মনে করি বরফ গলতে আরম্ভ করেছে। মানে এই মোমেন্টামটা রাখতে হবে ইন্ডিয়াকে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে দেয়াল হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়। যদিও শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিলে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে ভারত বাধ্য হবে বলেও মনে করেন সাবেক রাষ্ট্রদূত। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিসাব নিকাশ দর কষাকষির পরেই আমরা এই বিষয়ে এক ধরনের ভারতের কাছ থেকে হয়তো সহযোগিতা পেতেও পারি, আবার নাও পেতে পারি। ট্রায়ালের পরে তো আইসিসির নিয়ম কানুন আছে, তখন আমরা তো ইন্টারন্যাশনাল লতে চলে যাব। সেই ভিত্তিতে আমরা যদি চাই তখন ইন্ডিয়া জাতিসংঘের একজন সদস্য এবং ইন্টারন্যাশনাল ল মেনে এটা করতে মোটামুটি বাধ্য হবে। তখন ইন্ডিয়ার জনগণও আমার মনে হয় চাবে না যে একজনকে রাখতে। থাইল্যান্ডের এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আপাতত কিছুটা উষ্ণ হলেও ভবিষ্যতে কোন দিকে যাবে তা ভারতের উপর নির্ভর করছে বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, দুই নেতার বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার নিয়ে অসম্মানজনক আচরণ করলেও ভারত প্রফেসর ইউনূসের প্রতি সম্মান দেখিয়েছে। বৈঠকে যখন প্রফেসর ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তোলেন তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলেও জানান শফিকুল আলম। বাংলাদেশ নিয়ে সম্পর্কের নতুন ধারা রচনায় ভারত আগ্রহী উল্লেখ করে প্রেস সচিব লেখেন, দুই নেতার বৈঠকে নরেন্দ্র মোদী একাধিকবার বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রবেশ ও প্রযুক্তির উন্নয়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ। চীনা গণমাধ্যম সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সহায়তা করবে। How to enter that world, because we are not included in it yet.
AI and other things. This will be everyday thing. AI will be everyday use. So if the Chinese companies come and use this, we'll learn it very quickly, and we'll become experts in how to handle, how to design, how to improve. And China will benefit from it. Bangladesh will benefit from it because you have very talented young people around you and supporting you to what you want to do. So that will inspire and lead us to the next step of the economy and their social life. মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে দেখা দিয়েছে নতুন আশার আলো। 1,80,000 রোহিঙ্গাকে ফেরার জন্য যোগ্য হিসেবে মিয়ানমারের চিহ্নিত করাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে বহুমুখী আলোচনার পরামর্শ তাদের। এদিকে আশায় বুক বেঁধেছেন আশ্রিতরাও। নিরাপত্তা দিয়ে কোথায় ফিরিয়ে নেওয়া হবে এটি দ্রুত পরিষ্কার করার দাবি রোহিঙ্গাদের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালে মানবিক দিক বিবেচনায় নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 13 লাখের বেশি, যা দিন দিন বাড়ছে। প্রত্যাবাসন নিয়ে আশার আলো দেখায় জাতিসংঘের মহাসচিবের সফর। গত 14 মার্চ রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। আবেগঘন বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আগামী রোজার ঈদে রোহিঙ্গারা নিজ দেশে স্বজনদের সঙ্গে উদযাপন করতে পারেন। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়িতে তাই অবশেষে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা আশ্রয় শিবির সফরের মাস না পেরুতে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এটিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য বলছে সচেতন মহল। ইতিবাচক একটা দিক সৃষ্টি হতে যাচ্ছে এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যে আমাদের ডক্টর ইউনুস মহোদয় যে কূটনৈতিক সফলতা বলবো, তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কিন্তু একটা বিপক্ষ অবস্থান রয়েছে, কারণ রোহিঙ্গাদেরকে জান্তা সরকার আবার এই যুদ্ধাবস্থার মধ্যে ব্যবহার করছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, তালিকা হাতে পেলেই পরিবারগুলোকে শনাক্তের পর্যায়ে প্রত্যাবাসন করা হবে। রিপাট্রিয়েশনের বিষয়ে আমরা প্রস্তুত আছি, আমরা আগে থেকেই প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে রিপাট্রিয়েশন সেন্টার অনেক আগেই করা হয়েছে। আমরা প্রস্তুত আছি, আমরা আগে তালিকা সরবরাহ করেছি, সেই তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। এমন খবরে খুশি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। নিরাপদে নিজ ভিটে মাটিতে ফিরে যেতে রাজি তারা। মানে বেশি খুশি হই যাইফারিম বলে আরা যত মানে কি দিলরা আশা করছি বরং মাতে যাইফারিম দেয়ান আর নাগরিক দিয়ে সুন্দর করে নিলে নকা যাইতাম যাইবে আর দেশে তারা তো যাই বললে এরা দাস আর সালে আলটিমেট সলিউশন। 2018 থেকে 20 সাল পর্যন্ত 6 দফায় মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয় বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে একথা বলেন তিনি। ফেসবুকের ওই পোস্টে তিনি বলেন, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির দখলের কারণে জটিল পরিস্থিতি রয়েছে। সময় সংবাদে আরও থাকছে। পাপ মুক্তির আশায় সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নান উৎসব। বাংলাদেশের মতো সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের ছুটির শেষ দিনে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। রোববার থেকে শুরু হবে কর্মব্যস্ততা, তাই ঈদ উদযাপন শেষে কাজের তাগিদে ফিরছেন মানুষ। প্রিয়জনের সঙ্গে কাটানো আনন্দ সময়ের স্মৃতিচারণ করেছেন অনেকেই। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
ভোরের আলো ফোটার আগেই সদরঘাট লঞ্চ টার্মিনালে একে একে ভিড়তে থাকে বিশাল আকৃতির লঞ্চ। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে হুইসেল বাজিয়ে কর্মব্যস্ত নগরীতে ফেরা। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা প্রায় প্রতিটি লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটি কাটিয়ে নিরাপদে রাজধানীতে ফিরতে পারলেও ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। অনেকদিন কর্মব্যস্ততার মাঝখানে নিজেকে একটু ফ্রি করে সময় দিলাম, অনেক ভালো লাগছে। ভাড়াটা আগের চেয়ে কিছু পরিমাণ তুলনা বেশি নিচ্ছে, আগে 300 টাকা, এবার 400 টাকা নিচ্ছে। এদিকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভোর থেকে একে একে প্রবেশ করতে থাকে ট্রেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী বোঝাই করে ট্রেন আসে ব্যস্ত নগরীতে। ঈদে প্রিয়জনের সঙ্গে কাটানো সুখ স্মৃতি নিয়ে ফেরেন সাধারণ মানুষ। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়া নিরাপদে ফিরতে পেরে খুশি যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালো ছিল। ঈদ শেষ করে আমরা যখন আসলাম, টিকিট তো আগেই করা ছিল, তো তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি। খুব আনন্দপূর্ণ হয়েছে এবং চমৎকার ঈদ করে, এবং জার্নিটাও খুব সুন্দর হলো। জার্নি ভালো ছিল, ঈদের এক্সপিরিয়েন্স সবকিছু মিলেই ভালো ছিল। এছাড়া সকাল থেকে সড়ক পথে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়া স্বস্তিতেই ঢাকায় ফিরেছেন যাত্রীরা। এ পর্যন্ত যতগুলো ভালো ঈদ গেছে তার মধ্যে এটা অন্যতম। এবছর সব থেকে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পেরেছে। রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ভাড়াও খুব কম ছিল আগের থেকে। বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয় নাই, এবং বাড়তি টিকিট যে বাড়তি টাকা, এই টাকাও আমরা দিতে হয় নাই। ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে গত কয়েকদিন ধরেই ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। তাই রাস্তায় তেমন ঝক্কি ঝামেলা ছিল না বলে জানান যাত্রীরা। তবে ঈদে যারা বাড়ি যেতে পারেননি এমন অনেককে গাবতলী বাস টার্মিনাল থেকে এখনো ঢাকা ছাড়তে দেখা গেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার সানবের রূপল, মহাখালী বাস টার্মিনালে আছেন হাসান ওয়ালি, গাজীপুর চৌরাস্তায় আছেন মেহেদী হাসান এবং পটুয়াখালী নদীবন্দরে আছেন মনির হোসেন বাদল। প্রথমে যাচ্ছি রূপলের কাছে। রূপল, আগামীকালকে অফিস শুরু হচ্ছে এবং সব ধরনের অফিস শুরু হওয়ার ফলে দীর্ঘ একটা ছুটি শেষ হতে যাচ্ছে এবং আজকে তাই বেশ ভিড় লক্ষ্য করা গেছে। তবে কোনো শিডিউল বিপর্যয় নেই বা কোনো রকমের ঝক্কি ঝামেলা নেই এবং নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো আসছে এবং সারাদিন ব্যাপী এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে 25টির মতো ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে সেখানে পৌঁছেছে এবং একটু পরেই 11 সন্ধু একটি ট্রেন এসে পৌঁছানোর কথা রয়েছে এবং একইভাবে এখনও দেখতে পাচ্ছি যে ঈদের শুরুর দিন থেকে যে মানুষজন এখনও ঢাকা ছাড়ছেন তাদের সংখ্যাও একদম নেহায়েত কম নয় এবং আজকেও কিন্তু বেশ ভালো সংখ্যক যাত্রীরা তারা দেশের বিভিন্ন প্রান্তে যাত্রা করছেন ঢাকা থেকে। তবে যাদের অফিস ছুটি শেষ এবং একটি স্বস্তির ঈদ কাটিয়ে তারা তাদের গন্তব্যস্থান এখন ঢাকায় এবং ঢাকামুখী মানুষজন জড়ো হচ্ছেন বিভিন্ন রেল স্টেশন থেকে। তারা কালকে অফিস করবেন, তাই যে যেভাবে পারছেন সেভাবে করেই ঢাকায় ঢুকছেন। তবে আগে থেকেই যেহেতু টিকিটগুলো বুকিং করা ছিল এবং অনলাইন টিকিট এবার শতভাগ দেয় এবং 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়ার ফলে বাড়তি কোনো যাত্রী কিন্তু নেয়ার সুযোগ ছিল না এবং সেই দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, কড়া পাহারা ছিল। এই কারণেই এবার এই যে শিডিউল অনুযায়ী ট্রেন ছাড়া এবং বাড়তি চাপ সামাল দেওয়ার মতো বিষয়গুলো খুব নিরাপদে যাত্রা করতে পেরেছেন এবং সুশৃঙ্খলভাবেই সমাপ্ত করতে পেরেছেন এবারের ঈদ যাত্রা। এবং এরকম একটি পরিস্থিতির মধ্যে থেকে যাত্রীরাও স্বস্তি বোধ করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারের মতো যাওয়া এবং আসা দুই সময়ই তারা এর আগে কখনো এরকম আসলে শৃঙ্খল অবস্থায় যেতে পারেননি। তো এই ছিল এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি হাসান ওয়ালির কাছে, তিনি আছেন মহাখালী বাস টার্মিনালে। ট্রেন যাত্রার খবর যেমন আমরা শুনছিলাম, আমি রয়েছি মহাখালীতে। এখানে আসলে ঢাকায় যারা প্রবেশ করছেন বাস যোগে তারা এসে পৌঁছেছেন। বিশেষ করে আসলে যারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মূলত আজকে ঢাকায় আসছেন। আজকে ঈদের ছুটির শেষ দিন, 9 দিনের যে ছুটি সেটি আজকে শেষ হচ্ছে। আগামীকাল থেকে সরকারি অফিস, আদালত, বেসরকারি অনেক প্রতিষ্ঠানও আসলে আগামীকাল থেকে শুরু হচ্ছে। তারা কিন্তু আসলে আজকে ঢাকায় প্রবেশ করছেন। আমি যেই গাড়িটা এখন দেখছি এটি নওগাঁ বগুড়া থেকে আসলে
আসলে যাত্রী নিয়ে এসেছে। এটি আসলে আমরা জানি যে উত্তরা হয়ে এই সড়কটি দিয়ে আসে, যার ফলে অনেক যাত্রী কিন্তু আসলে পথেই নেমে যান তাদের আসলে যাতায়াতের সুবিধার্থে। যারা মহাখালীতে আসেন তারা এই জায়গাটিতে নামার পরে কিন্তু এখানে সিএনজি রয়েছে, আমরা মোটরসাইকেল দেখছি যেগুলোতে আসলে তারা একেবারে ঢাকার বিভিন্ন প্রান্তে তাদের যেই যাওয়ার জায়গা যেখানে আসলে তারা যেতে চান, গন্তব্যে বাসা বাড়ি, সেখানে কিন্তু আসলে তারা এই জায়গাটি থেকে পৌঁছে যান। দীর্ঘ 9 দিন যে মানুষের ঈদ যাত্রা বাড়িতে অবসর কাটিয়েছেন, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন, সেটা আসলে আজকের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং আজকের এই আসার মধ্য দিয়ে আসলে যে ঈদ যাত্রা তাদের শেষ হলো। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আসলে পুরো যাত্রা নিয়ে আসলে সন্তোষ প্রকাশ করেছেন। 2-1টি আসলে অভিযোগ ছাড়া বাকি কিন্তু এবারে ঈদ যাত্রা নিয়ে বেশিরভাগ যাত্রীর মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি তারা সন্তোষ প্রকাশ করছেন। এই পুরো সড়ক জুড়েই কিন্তু আসলে এরকম ঈদ যাত্রা, মানুষের ঘরে ফেরা, ঢাকায় ফেরা, সেটি অব্যাহত রয়েছে। গাজীপুরের চৌরাস্তায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদীর কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। আর লম্বা ছুটি শেষ, এবার কাজে ফেরার পালা। আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু স্বস্তির ঈদ শেষে এবার কাজে ফিরছেন এবং প্রাণ চাঞ্চল্য ফিরেছে সড়কে এবং এই নগরী যেন তারা আগের রূপ ফিরে পেয়েছে। রয়েছে গাজীপুরে, সেই গাজীপুরের চিত্র যদি আপনাদের বলি যে আগামীকাল নিশ্চয় জানেন যে সরকারি বেসরকারি যে লম্বা ছুটি ছিল 9 দিনের, সেই ছুটির শেষ দিন উপলক্ষে আগামীকাল থেকে শুরু হবে অফিস। তার উপলক্ষে আজকেই ছুটির শেষ দিন। আজকে আসলে মানুষজন যারা রয়েছেন তারা আগামীকালকের অফিস ধরার জন্য রাজধানীমুখী বেশিরভাগ মানুষ এবং তার পাশাপাশি গাজীপুরে যারা আছেন তারা কিন্তু আসলে এই অঞ্চলের যে অফিসগুলো রয়েছে তা সেখানে কিন্তু কাজে যোগ দেবেন। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু সড়কে কিছুটা ভিড় থাকলেও বিকেল নাগাদ অর্থাৎ দুপুরের পরই কিন্তু এই ভিড় কিছুটা বাড়তে থাকে। সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে, বিশেষ করে এই মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই দুটি সড়কেই কিন্তু সাধারণ যাত্রীদের কিন্তু চাপ আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি একটু জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা কিন্তু এবার নেওয়া হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন একাধিক সংস্থা, তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী এবং বেশ সংখ্যক ভলান্টিয়ার আমরা দেখেছি তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছেন। সেই হিসাবেই কিন্তু বেশ স্বস্তির যাত্রা সড়কে, কোনো প্রকার ভোগান্তির চিত্র কিন্তু আমরা তেমন এবার পাইনি, যদিও 2-1টি অভিযোগ ছাড়া বেশ কিছু বাড়তি ভাড়ার অভিযোগ ছিল এবং এর পাশাপাশি মহাসড়কে যে এই ধরনের অভিযোগ আমরা থাকে, মহাসড়কে যে অভিযোগগুলো থাকে সেগুলো কিন্তু বরাবর এবারও 3 চাকার যে গাড়িগুলো সেগুলো কিন্তু এবার রয়েছে, তার ফলে কিন্তু বেশ হতাহতির ঘটনাও ঘটেছে। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই নৌপথের খবর জানবো। পটুয়াখালীতে রয়েছেন বাদল। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, আর প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে কিন্তু কর্মস্থল থেকে গ্রামের বাড়ি ফিরে এসেছে লক্ষ লক্ষ মানুষ। আগামীকাল যেহেতু সরকারি ছুটি, অফিস খোলা রয়েছে, সেজন্য কিন্তু আজ পটুয়াখালী থেকে লঞ্চ বলেন, সড়ক পথে বলেন, হাজার হাজার মানুষ কিন্তু ঢাকার উদ্দেশ্যে সব বিভিন্ন জায়গায় ছুটে গেছে। আমি এখন আছি পটুয়াখালী নদী বন্দরে। এই পটুয়াখালী নদী বন্দরে কিন্তু 8টি লঞ্চ কিন্তু ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া কিন্তু আরো 2টি এক্সট্রা লঞ্চ কিন্তু এখানে রয়েছে। এখানে যে যাত্রী রয়েছে, যাত্রী সাধারণ কিন্তু এই 2টি লঞ্চ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমাদের এই যে নদী বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পটুয়াখালী 17টি রুট রয়েছে। 17টি রুটের মধ্যে কিন্তু 22টি বড় যে দোতলা লঞ্চ আজকে প্রায় 20 থেকে 25,000 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর যেহেতু আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার পর কিন্তু এই যে নদী বন্দরে অনেকটা ভাটা লেগেছে, পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু 5 থেকে 6 ঘন্টার ভিতর সড়ক পথে কিন্তু ঢাকার উদ্দেশ্যে মানুষ চলাচল করতে পারে এবং যেতে পারে। আর যেহেতু আজকে কিন্তু আগামীকাল সরকারি ছুটি, আজকে সরকারি ছুটি শেষ দিন, আগামীকাল অফিস আদালত খোলা থাকায় মানুষের যেভাবে হোক কষ্ট করেও তাদের পরিবার পরিজন নিয়ে ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন জায়গায় গন্তব্যস্থলে তারা রওনা দিয়েছে। পটুয়াখালীতে যে লঞ্চগুলো ছেড়ে গেছে, এই লঞ্চগুলো কিন্তু তিল পরিমাণ ঠাঁই নেই। ইতিমধ্যে কিন্তু 8টি নির্ধারিত যে 8টি লঞ্চ রয়েছে, নির্ধারিত 8টি লঞ্চ কিন্তু তারা চলে গেছে যাত্রী নিয়ে। এছাড়া যে এই যে 2টি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, এই 2টি লঞ্চ কিন্তু এক্সট্রা লঞ্চ দেওয়া হয়েছে, যেহেতু অতিরিক্ত যাত্রী চাপ রয়েছে। এই অতিরিক্ত যাত্রী চাপ মোকাবেলার জন্য কিন্তু এই এক্সট্রা 2টি লঞ্চ দেওয়া আছে। আর এই নদী বন্দর যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ ছেড়ে যেতে না পারে, সেজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা ইতিমধ্যে প্রশাসন দেখেছি, সেনাবাহিনী, যৌথ বাহিনী সহ বিভিন্ন বিআরটির তৎপর রয়েছে যাতে কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই ছিল পটুয়াখালী নদী বন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবর।
রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার অন্য খবর। মতিঝিল থেকে উত্তরায় মেট্রো রেল চালুর মাত্র 1.5 বছর হলো। এর মাঝে যাত্রার একক টিকিট এবং এমআরটি পাস নিয়ে নানা জটিলতায় বাড়ছে অসন্তোষ। যাত্রীরা বলছেন, কার্ড ব্যবস্থা সহজ করতে না পারলে আস্থা হারাতে পারে মেট্রো সেবা। কর্তৃপক্ষের দাবি, একই ব্যবস্থা সহজ করতে জাপান থেকে আনা হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। আরও জানাচ্ছেন শুভ ব্যানার্জি। কাজীপাড়া মেট্রো স্টেশন। টিকিট ভেন্ডিং মেশিনের লাইনে দাঁড়াতেই ঘটল বিপর্যয়, দেখা দিল যান্ত্রিক গোলযোগ। আজ করতে পেরে কল বাটন চেপে ডাকার চেষ্টা করা হলো মেট্রো কর্মকর্তাদের, তবে মিনিট 15 পরেও দেখা নেই কারো। 60 টাকা রাখছে আর 40 টাকা ব্যাক করছে, বাট টিকিট পাইছে একটা, আর একটা মেশিনের সাময়িক প্রবলেমের জন্য ভিতরে সমস্যা হয়েছে। এখন ভিতরে তো কোনো মানুষ নাই। অবশেষে যাত্রীদের তোপের মুখে একজন দৌড়ে এলেন, দিলেন সমাধান। 2টি টিকিট কাটার পর আবারও বন্ধ টিভিএম। 3 জন ছিল, ওনারা গেছে, এর মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। দ্বিতীয়বারের মতো আবারও এলেন মেট্রো কর্মকর্তা। এবার সময় সংবাদ তার কাছেই জানতে চায়, এতবার কল বাটনে চাপার পরেও কেন ভ্রুক্ষেপ নেই কারো। আসলে সমস্যাটার কারণটা একটু বলে যান যে আসলে সমস্যা মেশিনে আটকে যাচ্ছে ভাই, টাকা আটকে যাচ্ছে, মেশিনে টাকা আটকে যায়। আমি কল বাটন চাপার পর দেরি হয় কেন? ওইটার কল বাটনটা অ্যাক্টিভ। একক যাত্রা টিকিট নিয়ে এমন অভিযোগ যাত্রীদের কাছ থেকে আসে হর হামেশাই। শুধু তাই নয়, এমআরটি পাস নিয়েও আছে আক্ষেপ। একক যাত্রা টিকিটের ভোগান্তি কমাতে আনা হয়েছিল এমআরটি পাস, তবে এ নিয়েও সাধারণ যাত্রীদের মাঝে অসন্তোষ দেখা গেছে। সাধারণ যাত্রীরা তাই এখন বলছেন, এখন মেট্রো রেলের এমআরটি পাস ব্যবস্থা আরও বেশি সহজ করা প্রয়োজন। সবার কাছে মোবাইল অ্যাক্সেসটা সবসময় থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাসেলটা কম হয়ে যেত, সময়টা আরও বাঁচত। একটা অ্যাপস হয়, এটা খুবই সময় উপযোগী হবে বলে আমি মনে করি। ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশি এক তরুণ খুব অল্প খরচে এরই মধ্যে তৈরি করেছে এমআরটি বাড্ডি নামে নতুন এক মোবাইল অ্যাপ। রিচার্জ করা না গেলেও এর মাধ্যমে কার্ডে থাকা ব্যালেন্স থেকে শুরু করে যাবতীয় তথ্য যাচাই করা যায় মোবাইলের মাধ্যমে। তবে প্রশ্ন হলো, ব্যক্তিগত উদ্যোগে একজন তরুণ উদ্যোক্তা এই পদক্ষেপ নিতে পারলে কেন পারছে না মেট্রো কর্তৃপক্ষ? জাপান একটা গ্রান্টের মাধ্যমে আমাদের অ্যাপসটা করার একটা প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। এখন আমরা এটা নেব কিভাবে নেব, এই প্রক্রিয়াটা ডিটিসি আলাপ করছে। বিশেষজ্ঞ বলছেন, বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিবিদদের সহায়তা নিলে দীর্ঘমেয়াদী ফল আসত। প্রথম থেকেই ঘাটতি ছিল পরিকল্পনার। বড় বড় প্রকল্প যখন আমরা নেওয়া শুরু করলাম, এই প্রকল্পগুলিতে যে নেগোসিয়েশন বা দর কষাকষির যে বিষয়টা, সেখানেও আমাদের সক্ষমতার ঘাটতি ছিল। আমাদের প্রযুক্তি দেশীয় প্রযুক্তিতে যদি আমরা কোনো সফটওয়্যার এবং হার্ডওয়্যার এটা ডেভেলপমেন্ট করতে পারি, আসলে আমাদের সুযোগ থাকে পরবর্তীতে এটাকে আপগ্রেডেশন করার। ভোগান্তির অবসান করতে প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই দাবি সাধারণ যাত্রীদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পাপ মুক্তির আশায় পুণ্য স্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে দেশের বিভিন্ন জেলার নদী তীরবর্তী এলাকায় স্নান করতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। পুণ্য স্নানের মধ্য দিয়ে পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জগতের সব পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় ভোরের আলো ফুটতেই নদী তীরে ভিড় পুণ্যার্থীদের। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে পুণ্য স্নানের এই উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে পুণ্য স্নানে মানুষের ঢল নামে ময়মনসিংহ, জামালপুর ও কুড়িগ্রামের চিলমারি অংশের ব্রহ্মপুত্র নদে। ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণঘাট তিতাস নদীতে পুণ্যার্থীরা মেতেছেন গঙ্গা স্নানে। এছাড়া নারায়ণগঞ্জে ঐতিহাসিক তীর্থস্থান লাঙ্গলবন্দে স্নানে আসেন লাখো সনাতনী ধর্মাবলম্বীরা। স্নানের মধ্য দিয়ে নিজের পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। এ সময় মিলন মেলায় পরিণত হয় নদী তীর, বসে গ্রামীণ মেলাও। আমরা পুণ্যতিথি স্নান করি আপনার মঙ্গলের জন্য, পরিবার দেশের মঙ্গলের জন্য এখানে সবাই মিলে একসাথে এসে স্নান করি। ভগবতী মা গঙ্গা সকলের আশীর্বাদ করে যেন আয়ু বৃদ্ধি করে। খুবই নিরাপদ পরিবেশে আমরা সবাই মিলে আজকে স্নানে অংশগ্রহণ করতে পারছি। এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। নারায়ণগঞ্জে এ উৎসব পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এমন ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর আর কোনো দেশেই নেই। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এখানে
কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি। মিডিয়াও আপনারা সত্যি সংবাদ দেন। আমি আশা করব আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন, আমার কোনো আপত্তি নেই। শুক্রবার রাত 2:30টায় শুরু হওয়া পুণ্য স্নানের তিথি শেষ হবে শনিবার রাত 2টায়। রিমু সিদ্দিক, সময় সংবাদ। যথেষ্ট মজুদ থাকায় খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আলেইমা মজুমদার বলেছেন, গত বন্যায় আমনের ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। এবার হাওর সহ সারা দেশে বোরোর বাম্পার ফলন হবে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে ফসলের মাঠ পরিদর্শন শেষে এক সভায় তিনি এসব কথা বলেন। সরকারের যে মজুদ রাখতে হয় সেই মজুদ পরিস্থিতির দিক থেকে আমরা আল্লাহর রহমতে সন্তোষজনক অবস্থানে আছি। গত আমন ফসলের সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার জন্য আপনারা জানেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, আপনার কিশোরগঞ্জের কিছু অংশ এই বন্যার জন্য আমন ধান ব্যাপক ক্ষতি হয়েছিল, যার জন্য সেই ঘাটতি পূরণের জন্য আমরা বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে। সেই আমদানি প্রক্রিয়া এখনও চলমান আছে। আমাদের মজুদ পরিস্থিতি চাল এবং গম দুইটা মিলেই আল্লাহর মধ্যে অত্যন্ত সন্তোষজনক আছে। মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের পার্শ্ববর্তী এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয়দের দাবির মুখে শনিবার সকালে মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিল পরিদর্শনে যান তিনি। ভাগাড়ের বর্জ্য এবং ব্যাটারি পোড়ানো বন্ধের নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। এ সময় বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধন করেন স্থানীয়রা। দূষণ থেকে বাঁচতে মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সরিয়ে নেওয়া সহ বিভিন্ন দাবি জানান তারা। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এখানে বিষাক্ত কালো ধোঁয়ারবাসী সচেতন এলাকাবাসী হিসেবে এসেছি। এখানে আমাদের এলাকায় কয়েকটা বাচ্চা, এটা সময়ের ব্যবধানে এখান থেকে উঠাতে হবে, আদারওয়াইজ আমরা এখানে বসবাস করতে পারছি না এবং আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে, এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমনভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না। চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে নিতে হবে, কিন্তু এটা যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো না সমাধান করতে। ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না। 2 হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না। 2টা স্টিল মিলের নাম নিয়েছি, আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ছাড়পত্রের একটা নিয়ম ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। আশ্বাস দিয়েও আন্দোলনকারীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ না করায় আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ইফতার পার্টিতে যোগ দিলেও বিডিআর সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় পাননি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরকারি সব সুবিধা দিয়ে দ্রুত চাকরিতে পুনর্বহাল ও গঠিত স্বাধীন কমিশন দ্রুত তদন্ত শেষ করে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। চাপ পড়েছে, চাপ আছে যেন আমাদের সাথে মিটিং না করে, আর না হলে উনি যদি আমাদের সাথে মিটিং কি জন্য করলেন না আমাদেরকে ওয়াদা করে কথা দিয়ে, এটা উনি আপনাদের মিডিয়ার সামনে জাতির সামনে তুলে ধরতে হবে। এই ধারাবাহিকতায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিচ্ছি। জটিলতা কাটিয়ে চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। একনেকে অনুমোদন পেলেই বিশ্ব ব্যাংকের সঙ্গে 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি সই করবে বাংলাদেশ। এই বন্দরে 3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই ধুধু বালুচরে 2026 সালের মধ্যে অপারেশনে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনালের, কিন্তু এখনো তৈরি হয়নি স্থাপনা। নানা জটিলতায় বারবার পিছিয়েছে এই বন্দর নির্মাণের কাজ, যেটার জন্য আলাদা রোড কানেক্টিভিটির প্রয়োজন নাই, যেটার সাথে পুরো ঢাকা সারা বাংলাদেশের কানেক্টিভিটি আছে। তবে সব জটিলতা নিরসন করে ইতিমধ্যে প্রি একনেকে অনুমোদন হয়ে গেছে এই প্রকল্পের, আর ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই একনেকে উঠবে। বিশ্ব ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আনা হয়েছে। ডিপিপি অনুমোদিত হওয়ার পরপরেই বিশ্ব ব্যাংকের সাথে সরকারের একটা লোন এগ্রিমেন্ট হবে,
এবং পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। 6 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 3টি অংশের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি 1500 মিটার, সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে 1225 মিটার করে। প্রি একনেকও হয়ে গেছে, এখন জাস্ট একনেকে উঠবে আর কি। একনেকে ওঠার জন্য আগে কিছু আমাদের আছে, তথ্য চেয়েছে, ওই তথ্যগুলো আমরা দিব। চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র জোয়ারের সময় জাহাজ আসা যাওয়ার সুযোগ রয়েছে। তার বিপরীতে সাগরের উপকূলবর্তী পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় ভাটার সময়ও 14 মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুযোগ পাবে এই বে টার্মিনালে। সেখানে আমরা অধিক পরিমাণে ড্রাফট পাবো এবং টার্মিনাল সাইজ হবে বিশাল, 24 আওয়ার্স নেভিগেশন থাকবে। বছরে 50 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে। এবার নির্ধারণ করা হয়েছে 2029 সালের মধ্যে অপারেশনে যাবে এই বে টার্মিনাল। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পের শুল্কারোপে টালমাটাল বিশ্ব অর্থনীতি, বিদেশি ক্রেতার চাপ সামলাতে রফতানিকারকদের সতর্ক থাকার পরামর্শ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। ইউনূস মোদি বৈঠকে ঢাকা দিল্লির সম্পর্কে নতুন অধ্যায় শুরুর আশা। আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত, মত সাবেক রাষ্ট্রদূতের। এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুপক্ষীয় আলোচনার পরামর্শ বিশ্লেষকদের, দ্রুত সমাধান চান আশ্রিতরা। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।